তো আজকের এই ক্লাসে আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা এবং আইসিডিএস পরীক্ষার জন্য প্রাচীন ভারতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা হলো মৌর্য সাম্রাজ্য। এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ দেখো এখানে লেখা রয়েছে এবং প্রশ্নগুলো এমসিকিউ প্যাটার্নেই রয়েছে। যদিও কিন্তু আমরা প্রশ্ন উত্তরগুলো ওয়ান লাইনার হিসাবেই আলোচনা করব, অর্থাৎ প্রশ্ন বলবো এবং সাথে সাথেই কিন্তু আমরা উত্তরটাও বলে দেবো। কারণ এমসিকিউ বলবো বা অপশানগুলো বলবো তাহলে কিন্তু আমাদের সময়টা অনেকটা লেগে যাবে এবং আমরা চাচ্ছি যে কম সময়ে তোমাদের যতটা পারি রিভিশন করিয়ে দিতে। ঠিক আছে? তো আমরা কিন্তু অলরেডি প্রাচীন ভারতের ইতিহাস থেকে 3টে অধ্যায় আলোচনা করেছি, সেগুলো কিন্তু ওয়ান লাইনার প্যাটার্নেই রয়েছে। আর এর পরের ক্লাসগুলো কিন্তু আমি ওয়ান লাইনার প্যাটার্নটাই নিয়ে আসবো। ঠিক আছে? তো প্রত্যেকটা প্রশ্ন উত্তর সাথেও কিন্তু আমাদের এক্সট্রা তথ্য থাকছে, যার মাধ্যমে আমাদের সম্পূর্ণ এই টপিকটা একটু আমরা ওভারঅল প্র্যাকটিস এবং রিভিশন করে নেব। পরিষ্কার? আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা পেতে হলে কিন্তু তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ক্লাসটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা তোমরা কী করে পাবে বিনামূল্যে। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আমি কথা বাড়াবো না, অল্প সময় কিন্তু আমরা বেশি প্রশ্ন আলোচনা করে নেব। ঠিক আছে? তো শুরু করছি। দেখো, আর বাকি কিন্তু তোমরা আমাদের আগের ক্লাসগুলো অবশ্যই দেখে আসো, যারা আমাদের ক্লাসটা নতুন দেখছো। প্রথম থেকে ক্লাসগুলো দেখলে তোমাদের কিন্তু সুবিধা হবে। দেখো, প্রথম প্রশ্ন দেখো আমাদের, মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, অপশান নাম্বার গ হবে এটার উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্য। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য আনুমানিক 322 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার প্রধান সহযোগী ও পরামর্শদাতা কে ছিলেন? তিনি ছিলেন কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত। মানে তিনজনের কিন্তু নামটা কিন্তু এই যে তিনটে যে নাম রয়েছে, কৌটিল্য, চাণক্য এবং বিষ্ণুগুপ্ত, এগুলো কিন্তু নামটা কিন্তু আলাদা হলেও ব্যক্তি কিন্তু একজন, মানে একজন ব্যক্তিরই কিন্তু এই তিনটে নাম। ঠিক আছে? তারপরে দেখো, গ্রিক লেখকদের কাছে চন্দ্রগুপ্তের নাম ছিল কি? স্যান্ড্রাকোট্টাস। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে এবং কিন্তু পরীক্ষায় পরবর্তী অনেক পরীক্ষায় কিন্তু আসতেও পারে। ঠিক আছে? তো পরীক্ষায় কিন্তু দেয় যে স্যান্ড্রাকোট্টাস নাম কার ছিল, তো এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের নাম কিন্তু ছিল স্যান্ড্রাকোট্টাস। তিনি সেলুকাস নিকেটরকে পরাজিত করে তিনি সন্ধি করেন। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, তিনি কিন্তু সেলুকাস নিকেটরকে পরাজিত করেছিলেন। চন্দ্রগুপ্তের পর সিংহাসনে কে বসেন? চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেন তার পুত্র বিন্দুসার। ঠিক আছে? তো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো প্রত্যেকটা লাইনে কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে খাতায় এগুলোকে নোট ডাউন করে নিতে পারো। ওকে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন আমাদের। 2 নম্বর, অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন, অপশন নাম্বার খ, কৌটিল্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, কৌটিল্যর অন্যান্য নাম কি ছিল? চাণক্য এবং বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্র মৌর্য যুগের রাষ্ট্রনীতি, প্রশাসন, অর্থনীতি, কূটনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ গ্রন্থ। গ্রন্থটিতে সপ্তাঙ্গ তত্ত্ব, মণ্ডল তত্ত্বের উল্লেখ রয়েছে, তো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। মেগাস্থেনিস কি রচনা করেন? মেগাস্থেনিস রচনা করেন ইন্ডিকা। বিশাখ দত্ত রচনা করেন কি? মুদ্রা রাক্ষস, যেখানে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানের কাহিনী পাওয়া যায়। তো এই যে বইগুলো, এগুলো কিন্তু ঐতিহাসিক বই থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, তো এগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট, 3 নম্বর, মেগাস্থেনিস কার রাজসভায় গ্রিক দূত হিসাবে এসেছিলেন? তিনি এসেছিলেন চন্দ্রগুপ্তের মৌর্যের সময়। ঠিক আছে? দেখো, মেগাস্থেনিস ছিলেন সেলুকাস নিকেটরের দূত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় পাটলিপুত্রে অবস্থান করেন এবং এক সেকেন্ড, হ্যাঁ, তার রচিত গ্রন্থের নাম কি? ইন্ডিকা, যেটা আমরা আগেই দেখলাম। এবার দেখো, 4 নম্বর, গ্রিকরা বিন্দুসারকে কী নামে অভিহিত করতো? আমরা দেখলাম যে চন্দ্রগুপ্ত মৌর্যকে কী নামে দেখতো? স্যান্ড্রাকোট্টাস। এবং বিন্দুসারকে তারা কিন্তু অমৃতকোট্টাস নামে কিন্তু অভিহিত করতো। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং অশোকের পিতা। তার রাজত্বকাল আনুমানিক 297 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। এবং গ্রিক লেখকদের কাছে তার নাম কি ছিল? অ্যামৃতকোট্টাস। ঠিক আছে? বা অমৃতঘাত, এটাও কিন্তু এই যে অমৃতঘাতটাও কিন্তু পরীক্ষায় দেয়। অমৃতাঘাত শব্দের অর্থ কি? শত্রুদের বিনাশকারী। তো এটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। অশোকের নামের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ উপাধি কি? দেবানাম প্রিয় বা দেবানাম প্রিয়দর্শী, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। 5 নম্বর, কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়েছিল? উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, 261 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয় সম্রাট অশোকের রাজত্বকালে। যুদ্ধের পর অশোক বিজয় নীতি ত্যাগ করে ধর্মনীতির দিকে ঝুঁকে পড়েন। কেন? তার সেই যুদ্ধের ভয়াবহতা থেকে কিন্তু তিনি বিজয় নীতি ত্যাগ করে ধর্মনীতির দিকে ঝুঁকে পড়েন। কলিঙ্গ যুদ্ধের বিবরণ প্রধানত অশোকের 13তম শিলালিপিতে পাওয়া যায়। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় দেয় যে অশোকের যে কলিঙ্গ যুদ্ধ, সেটা কোন, মানে কলিঙ্গ যুদ্ধ অশোকের কোন শিলালিপিতে বা কততম শিলালিপিতে পাওয়া যায়? উত্তর হবে 13তম লিপিতে কিন্তু পাওয়া যায়।
কলিঙ্গ যুদ্ধের পর অশোককে ধম্মবিজয়কে গুরুত্ব দেন। কলিঙ্গের প্রশাসনিক কেন্দ্র ছিল তোষালী এবং সমাপা। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 6 নম্বর। 6 নম্বর বলছে সম্রাট অশোক কার সহায়তায় সিংহাসন লাভ করেছিলেন? আমরা প্রথমেই দেখলাম তিনি এই প্রথমে দেখলাম না, ওটা তো তার এই অশোক বলছে না, এখানে আমি বুঝি চন্দ্রগুপ্ত মৌর্য। অশোক কিন্তু এই যে রাধাগুপ্ত আছে, রাধাগুপ্তের সহায়তায় কিন্তু সিংহাসন লাভ করেছিলেন। রাধাগুপ্ত ছিলেন কি অশোকের সিংহাসন লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অশোক ছিলেন বিন্দুসারের পুত্র এবং অশোকের রাজ্যাভিষেক কবে হয়? আনুমানিক 269 খ্রিস্টপূর্বাব্দে। রাজ্যাভিষেকটাও কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, আমি এটা প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্য ভাবছিলাম, তাই ভাবলাম যে কৌটিল্য হবে, কিন্তু মানে এটা অশোক হলে কিন্তু একটু রাধাগুপ্ত হবে। ঠিক আছে, নেক্সট 7 নম্বর। অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার কথা বলা রয়েছে? আমরা দেখলাম এটা হচ্ছে 13তম শিলালিপিতে। 13তম শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের ফলাফল এবং অশোকের অনুশোচনার কথা বলা রয়েছে। এই শিলালিপিতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু, বন্দিত্ব এবং নির্বাসনের কথা রয়েছে। কলিঙ্গ যুদ্ধের পর অশোক ধম্মবিজয় নীতি গ্রহণ করেন এবং অশোকের শিলালিপি পাঠোদ্ধারে জেমস প্রিন্সেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বা পরীক্ষায় এটা দেয় যে অশোকের শিলালিপিকে পাঠোদ্ধার করেন, উত্তর হবে জেমস প্রিন্সেপ। অশোকের অধিকাংশ শিলালিপির ভাষা ছিল কিন্তু প্রাকৃত। এটা কিন্তু পরীক্ষায় দেয়। এই যে দুটো পয়েন্ট, প্রথম দুটো, এই শেষ যে দুটো পয়েন্ট রয়েছে, সেই দুটো পয়েন্ট কিন্তু পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন আমাদের 8 নম্বর। 1837 সালে কে প্রথম সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? আমরা দেখলাম এটার উত্তর হবে অপশন নাম্বার খ, জেমস প্রিন্সেপ। অশোকের অধিকাংশ শিলালিপি ব্রাহ্ম লিপিতে লেখা ছিল, এটাও কিন্তু মাথায় রাখবে। উত্তর পশ্চিম ভারতে কিছু লিপি খরষ্টি লিপিতে ব্যবহৃত হতো। ঠিক আছে, এটা কিন্তু লিপি। আর যদি বলে ভাষা কি ছিল, তো ভাষা কিন্তু হবে প্রাকৃত ভাষা। কিন্তু যদি বলে লিপি কোন লিপি, তাহলে কিন্তু হবে ব্রাহ্ম লিপি এবং খরষ্টি লিপি। ঠিক আছে, তো কিন্তু ভালো করে দেখতে হবে। 9 নম্বর। মৌর্য প্রশাসনে সমাহর্তা পদের কাজ কি ছিল? সমাহর্তা মূলত ছিল কিন্তু তোমাদের রাজস্ব সংগ্রহকারীরা কিন্তু সমাহর্তা বলা হতো। সমাহর্তা ছিলেন রাজস্ব সংগ্রাহক এবং রাজস্ব প্রশাসনের প্রধান আধিকারিক। সন্নিধাতা কি ছিল? সন্নিধাতা ছিল কিন্তু রাজকোষের প্রধান বা কোষাধ্যক্ষ। এটাও কিন্তু দেখে রাখবে। মৌর্য প্রশাসনের গুরুত্বপূর্ণ গ্রন্থ, অস্ত্রশাস্ত্র, এসব প্রশাসনিক পদের উল্লেখ রয়েছে। সীতাদক্ষ কি ছিলেন? তারা ছিলেন কৃষি ও রাজকীয় জমি সংক্রান্ত বিভাগের আধিকারিক। তো কোন ব্যক্তি বা কোন যে পদ রয়েছে, কোন পদ কোন বিভাগের সাথে যুক্ত বা কোন বিভাগের প্রধান, সেগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো এগুলো কিন্তু ভালো করে দেখবে। বিশেষ করে সমাহর্তা এবং সন্নিধাতা কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতে দিতে পারে। 10 নম্বর। অশোকের শিলালিপিতে কোন ভাষাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে? আমরা বললাম ভাষা হলে কি হবে? ভাষা হলে হবে প্রাকৃত। ঠিক আছে, যদি বলে লিপি কোন লিপি, তাহলে কিন্তু হবে ব্রাহ্মলিপি। আর যদি বলে যে উত্তর পশ্চিম, মানে বেশি তোমাদের যদি মানে উল্লেখ করে দেয় যে উত্তর পশ্চিম ভারত, তাহলে কিন্তু হবে সেটা খরষ্টি লিপি। ওকে, অশোকের কিছু শিলালিপি গ্রিক ও আরামাইক ভাষাও কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 11 নম্বর। মেগাস্তিনিসের বর্ণনা অনুযায়ী ভারত সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? মেগাস্তিনিস কিন্তু তার ইন্ডিকা গ্রন্থে লিখেছিলেন যে ভারতের সমাজ 7টা ভাগে বিভক্ত ছিল। ঠিক আছে, মেগাস্তিনিস 7টা ভাগ বলেছিলেন। কী কী ভাগ? যেমন তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে দার্শনিক, কৃষক, পশুপালক, কারিগর, সৈনিক, পরিদর্শক এবং সভাসদ। ঠিক আছে, এগুলো কিন্তু জাস্ট তোমাদের এগুলো মনে রাখতে হবে না, জাস্ট তোমাদের কটা ভাগ তিনি বলেছিলেন সেটা কিন্তু মনে রাখতে হবে যে 7টা। তারপর হচ্ছে আমাদের 12 নম্বর। মৌর্য যুগে কৃষিকার্য বা কৃষি বিভাগের প্রধান কী বলা হতো? আমরা দেখলাম তাকে বলা হতো সীতাদক্ষ। ওকে, নেক্সট 13 নম্বর। 13 নম্বর। সম্রাট অশোক ধর্ম প্রচারের জন্য তার পুত্র কন্যাকে কোথায় পাঠিয়েছিলেন? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হবে তিনি সিংহল, বা যেটাকে শ্রীলঙ্কার, মানে শ্রীলঙ্কার আগের নাম সিংহল ছিল, তো তিনি কিন্তু শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। তার যে পুত্রের নাম ছিল মহেন্দ্র, এটা কিন্তু পরীক্ষায় দেয়, এবং কন্যার নাম ছিল সংঘমিত্রা। তিনি কিন্তু তার পুত্র এবং কন্যাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন ধর্ম প্রচারের জন্য। ঠিক আছে, তাদের সময়ের শ্রীলঙ্কার রাজা ছিলেন কি? দেবানাম্প্রিয় তিস্য। ঠিক আছে, যেটা মাথায় রাখবে। মহেন্দ্র শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং সংঘমিত্রা শ্রীলঙ্কায় বোধিবৃক্ষের শাখা নিয়ে যান বলে বৌদ্ধ ঐতিহ্যে উল্লেখ রয়েছে। শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র হয়ে ওঠে কি? অনুরাধাপুর। ঠিক আছে, এগুলো কিন্তু এটা কিন্তু পরীক্ষায় দেয় না তেমন একটা, তবে অশোকের পুত্রের নাম, কন্যার নাম দিতে পারে, এবং এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাও কিন্তু দিতে পারে। নেক্সট 14 নম্বর। কোন শিলালিপিতে অশোকের ব্যক্তিগত নাম অশোক পাওয়া যায়? কোন শিলালিপিতে অশোক পাওয়া যায়? আমি বললাম যে অশোকের যে শিলালিপিগুলো রয়েছে সেখানে অশোকের নাম কি উল্লেখ রয়েছে? দেবানাম প্রিয়দর্শী। কিন্তু অশোক যে অরিজিনাল যে নাম রয়েছে তার অশোক, সেটা পাওয়া যায় কিন্তু তোমাদের অপশন নাম্বার ক, মাস্কি লিপিতে। মাস্কি লিপিতে অশোকের কর্ণাটক অবস্থিত এটা, এবং এই শিলালিপিতে অশোক নামটি পাওয়া যায়। অশোকের অধিকাংশ শিলালিপিতে তার নামের পরিবর্তে কী রয়েছে? দেবানাম প্রিয়দর্শী। ব্রহ্মগিরি, গাভীমঠ,
তাছাড়া পালকি কুণ্ডু প্রভৃতি প্রভৃতি স্থানেও কিন্তু অশোকের ক্ষুদ্র শিলালিপি পাওয়া যায়, ওগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট তোমাদের হচ্ছে 15 নম্বর, মৌর্য সাম্রাজ্যের এক সেকেন্ড, শেষ সম্রাট কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক এবং তাকে সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেন এবং বৃহদ্রথের মৃত্যুর পর আনুমানিক 185 খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা হয়। নেক্সট 16 নম্বর, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন নাম্বার খ শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করেন এবং তিনি কিন্তু এই যে বৃহদ্রথ তার কিন্তু সেনাপতি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। তিনি বৃহদ্রথকে হত্যা করে আনুমানিক 185 খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। তার রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল পাটলিপুত্রে, পরে বিদিশায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। পুষ্যমিত্র অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন বলে শিলালিপি ও সাহিত্যিক সূত্রে জানা যায়। পুষ্যমিত্রের পর তার পুত্র অগ্নিমিত্র শাসক হন। ঠিক আছে, দেখো আমার নেক্সট হচ্ছে 17 নম্বর, কালিদাসের মালবিকাগ্নিমিত্রাম যে নাটকটা রয়েছে সেই নাটকের নায়ক কে ছিল? সেই নাটকের নায়ক ছিল পুষ্যমিত্র শুঙ্গের যে পুত্র অগ্নিমিত্র, তিনি কিন্তু এই নাটকের নায়ক ছিলেন, যিনি কিন্তু নামটা দেখো মালবিকাগ্নিমিত্রাম। অগ্নিমিত্র ছিলেন শুঙ্গ বংশের দ্বিতীয় শাসক এবং তিনি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের পুত্র। কালিদাসের মালবিকাগ্নিমিত্রাম নাটকের প্রধান চরিত্র ছিল কিন্তু অগ্নিমিত্র। এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা দেখতে পারো। কালিদাসের অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থ কী কী রয়েছে? অভিজ্ঞান শকুন্তলাম, তারপর হচ্ছে বিক্রমবর্ষীয়ম, রঘুবংশম, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। কুমার সম্ভবম। ওকে, 18 নম্বর, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতাকে? সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতাকে? সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন শিমুখ সাতবাহন। শিমুখ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। সাতবাহনদের প্রথম গুরুত্বপূর্ণ রাজধানীগুলির একটি ছিল কি? প্রতিষ্ঠান বা পৈঠান। এই এই যে রাজধানীটা কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, সাতবাহনদের অন্যতম শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? গৌতমীপূর্ণী সাতকর্ণী। হাল ছিলেন সাতবাহনের রাজা এবং তার সঙ্গে গাথা সপ্তশতী গ্রন্থটি কিন্তু যুক্ত। দেখেছে। নেক্সট, সাতবাহনরা সীসার মুদ্রা ব্যবহারের জন্য বিশেষভাবে পরিচিত, মানে তারা কিন্তু প্রথম যে সীসা বা লিড তার যে মুদ্রা তারাই কিন্তু প্রচলন করেছিলেন, তো এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে। নেক্সট, কোন রাজবংশ প্রথম সীসা বা লিডের মুদ্রা প্রচলন করেছিলেন? তারা হচ্ছে সাতবাহন রাজবংশ। সাতবাহনদের মুদ্রায় জাহাজ, হাতি, সিংহ, ঘোড়া ইত্যাদির প্রতীক দেখা যায়। নেক্সট, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত রয়েছে? এটা রয়েছে নাসিক শিলালিপিতে। পুত্র সাতকর্ণীর কৃতিত্বের প্রধান উৎস রয়েছে নাসিক প্রশস্তি বা নাসিক শিলালিপি। এই প্রশস্তি তার মা গৌতমী বালশ্রী কিন্তু সঙ্গে যুক্ত। তিনি শক, যবন এবং পল্লবদের পরাজিত করেছিলেন বলে উল্লেখ রয়েছে। তার উপাধি কী ছিল? তার উপাধি ছিল হচ্ছে ত্রিসমুদ্রতয় পিতবাহন। এই উপাধিটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, 21, মৌর্য প্রশাসনে স্বর্ণমুদ্রার মাধ্যমে প্রদত্ত করকে কি বলা হয়? মানে স্বর্ণমুদ্রা কর হিসেবে স্বর্ণমুদ্রা দেওয়া হয়, সেই করকে বলা হয় হচ্ছে হিরণ্য। হিরণ্য বলতে নগদ অর্থ বা ধাতব মুদ্রার প্রদত্ত রাজস্ব বোঝানো হয়। ভাগ কী ছিল? ভাগ ছিল কৃষি উৎপাদনের নির্দিষ্ট অংশ হিসাবে আদায় করা কর। বলি ছিল কি? বলি বা বালি বলতে পারো। এটা ছিল হচ্ছে প্রাচীন ভারতের একটি প্রকার কর বা উপহারমূলক, মানে এটা হচ্ছে একটা উপহারমূলক বলতে পারো, মানে গিফট হিসাবে। এটা কিন্তু প্রথমে গিফট ছিল, কিন্তু পরবর্তীকালে যখন মানে যুগটা আরও এগোয় তখন কিন্তু এটা কিন্তু একটা বাধ্যতামূলক করে পরিণত হয়, এটা মাথায় রাখবে। শুল্ক ছিল কি? শুল্ক ছিল বাণিজ্য পণ্য পরিবহনের ওপর আরোপিত কর। তো বিভিন্ন যে করগুলো রয়েছে না, এই করগুলো কিন্তু মাথায় রাখবে কোনটা কোন ধরনের কর। নেক্সট, 22, মৌর্য আমলে জরুরি করকে মানে এমার্জেন্সি ট্যাক্সকে কি বলা হতো? তাকে বলা হতো হচ্ছে প্রণয়। পরবর্তী দেখো 23 নম্বর, মৌর্যদের উত্তর দিকের প্রদেশ উত্তরাপথের রাজধানী কি ছিল? উত্তরাপথের রাজধানী ছিল হচ্ছে তক্ষশিলা। মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রাদেশিক কেন্দ্র ছিল তক্ষশিলা, উজ্জয়িনী এবং তোষলি এবং সুবর্ণগিরি। উত্তরাপথের রাজধানী ছিল হচ্ছে তক্ষশিলা, অবন্তীর ছিল উজ্জয়িনী, কলিঙ্গের প্রাদেশিক কেন্দ্র ছিল হচ্ছে তোষালী এবং তক্ষশিলা ছিল কিন্তু প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত শিক্ষাকেন্দ্র এবং বাণিজ্য কেন্দ্র। 24 দেখো, সম্রাট অশোক যুদ্ধনীতি ত্যাগের পর কোন নীতি গ্রহণ করেন? তিনি গ্রহণ করেন হচ্ছে ধম্মঘোষ। ভেরিঘোষত্ব যুদ্ধের বাদ্যের ঘোষণা। কলিঙ্গ যুদ্ধের পর অশোক ভেরিঘোষের পরিবর্তে ধম্মঘোষ গুরুত্ব দেন। অশোকের ধম্মের মূল লক্ষ্য ছিল নৈতিক জীবন, অহিংসা, সহিষ্ণুতা ও সকলের প্রতি সদাচরণ। অশোক ধম্ম বিজয়কে সামরিক বিজয়ের চেয়ে বেশি গুরুত্ব দেন। কলিঙ্গ যুদ্ধের পর তার নীতিগত পরিবর্তনের প্রধান প্রমাণ 13তম শিলালিপিতে পাওয়া যায়। নেক্সট, আমাদের আজকে শেষ কোশ্চেন, শুঙ্গ রাজবংশের শেষ রাজা কে ছিলেন যাকে বাসুদেব কর্ণ হত্যা করেন? উত্তর হবে দেবভূতি।
ঠিক আছে? দেখো, দেবভূতি ছিলেন শুঙ্গ বংশের শেষ শাসক। তাকে তার মন্ত্রী বাসুদেব কর্ণ হত্যা করেন এবং দেবভূতির মৃত্যুর পর আনুমানিক ৭৩ খ্রিস্টপূর্বাব্দে কর্ণ বংশের কিন্তু প্রতিষ্ঠা হয়। কর্ণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? বাসুদেব কর্ণ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা সুশ্রুত শুঙ্গ আর শেষ শাসক ছিলেন কিন্তু দেবভূতি, এটাও কিন্তু মনে রাখবে। তো এই ছিল আমাদের মৌর্য সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন এবং এক্সট্রা তথ্য, যার মাধ্যমে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমাদের রিভিশন করতে হয় সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম। এখানে উত্তর দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ থেকে উত্তর দেখে নেবে। বাকি এই ছিল আমাদের সম্পূর্ণ ক্লাস আজকের। আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এমন কনটেন্টের জন্য বাকি তোমরা আজকের যে পিডিএফ রয়েছে, পিডিএফটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখান থেকে জয়েন হয়ে গিয়ে তোমরা এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তাছাড়া তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু এর পরবর্তীকালে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ওয়ান লাইনের হিসেবে আলোচনা করে দেবো। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।